যদি কেউ জানতে চায় যে আগের জন্মে কি সে হোল্ড করেছে, বা তার আগের জন্মে কিসে দখল ছিল, কি রিলেটেড কিছু একটা করেছে, তাহলে কিন্তু আমরা সবসময় কেতুকে দেখব। কেতু মানেই কি তাকে স্পিরিচুয়ালিটির দিকে যেতে হবে আর তার ম্যারেজ সাকসেসফুল হবে না? না, একদমই নয়। অনেকেরই না অনেক ফোবিয়া থাকে। কেউ জলকে ভয় পায়, কেউ আগুনকে ভয় পায়। তো এই ফোবিয়ার পিছনেও কি পূর্বজন্মের কোনো গল্প আছে? হ্যাঁ, একদম। পূর্বজন্ম নিয়ে পডকাস্ট হলে তা দেখতে মানুষ এমনিই ভালোবাসে। তবে আজকের আমাদের বিশেষ টপিক পেন্ডিং কর্মা, পাস্ট লাইফ পেন্ডিং কর্মা। জবে ডিলে হচ্ছে, বারবার ব্রেকআপ হচ্ছে। আপনারও কি কোনো পেন্ডিং কর্মা আছে? একটু ভেবে দেখুন তো। নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো অ্যাস্ট্রোবুক আর তোমাদের সাথে আমি প্রীতি। পডকাস্টের এই পার্টে আমরা একটু পেন্ডিং কর্মা আর পিএলআর নিয়ে কথা বলি। পূর্বজন্ম সত্যিই কি হয়, আর সেটা মানুষের জীবনে কতটা এফেক্ট পড়ে? চার্ট দেখে তো কিছু তো বোঝা যায়, তো সেটা নিয়ে আমরা একটু জানবো। পেন্ডিং কর্মাতে মেনলি আমরা যে দুটি গ্রহকে হরোস্কোপে দেখি সেটা হচ্ছে রাহু আর কেতু। রাহু কেতু আমরা জানি হেড অ্যান্ড টেল, মানে চন্দ্রমার যেটাকে আমরা ডিভাইড করি। এবং রাহুর যে মেনলি ক্যারেক্টারিস্টিক্স সেটা হচ্ছে, আমরা সবাই জানি অমৃত পান করেছিল এবং তারপরে রাহুর মাথাটি কেটে দেয়া হয়। তাহলে রাহুর মাথা আছে কিন্তু শরীর নেই। এবার রাহু মানেই হচ্ছে একটা হাঙ্গার, একটা অ্যাম্প্লিফায়ারের মতন, জিনিসটাকে আবেগ এবং এক্ষুনি চাই, তার ধৈর্য নেই, মানে করবে অনেক কিছু কিন্তু তার একটা ভীষণ লোভ, এই যে ব্যাপারটা কিন্তু রাহুর থাকে। কেতু অন দি আদার হ্যান্ড আমরা দেখছি কি সে একটা ধীর স্থির প্ল্যানেট, তার তো চিন্তা করার ক্ষমতাটা নেই, সে শুধু অ্যাকশন করতে পারে, কেন কি তার বডি রয়েছে। তার মানে সে সব কিছু ছুঁয়ে প্র্যাকটিক্যালিটিতে বেশি বিলিভ করে এবং ডিপ ইনসাইড নলেজ রাখে পূর্বজন্মের এক্সপার্টাইজ। যদি কেউ জানতে চায় যে আগের জন্মে কি সে হোল্ড করেছে, বা তার আগের জন্মে কিসে দখল ছিল, কি রিলেটেড কিছু একটা করেছে, তাহলে কিন্তু আমরা সবসময় কেতুকে দেখব। পডকাস্টের মাঝেই চলে আসলাম। আপনারা কিন্তু সাবস্ক্রাইব করতেই ভুলে যাচ্ছেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের ভালো ভালো গেস্ট আনতে অনেক সাহায্য করে। আচ্ছা, জন্মছক দেখলেই সেটা বোঝা যায়। এবার জন্মছকে রাহু আর কেতুর যে প্লেসমেন্ট রয়েছে সেটা কিন্তু একটা ইঙ্গিত দেয়, এবং শুধু জন্মছক নয়, জন্মছক তো আমাদের লগ্ন চার্ট যেটাকে বলি, এছাড়াও আমাদের অনেক ডিভিশনাল চার্ট থাকে, যেমন D60 বলে একটি চার্ট হয় আমাদের অ্যাস্ট্রোলজিতে, সেখান থেকে কিন্তু ওই পূর্বজন্মের পেন্ডিং কর্মাটা বিস্তারিতভাবে বোঝা যায়। তো ওটা পুরো খুলে একদম দেখা যায় যে কিভাবে জিনিসটা আসছে, কোনো প্ল্যানেট কি রিপিট করছে বারবার, তার মানে সেখান থেকে কিন্তু একটা ইঙ্গিত দিচ্ছে যে ওটা করার কথা, এখনো পর্যন্ত কিন্তু সেটা কমপ্লিট হয়নি। সেটা কোনো না কোনো জন্মে যতক্ষণ কমপ্লিট হবে না, সেই পেন্ডিং কর্মটা কিন্তু নিয়েই সে যাবে, এই ব্যাপারটা। এবার রাহু কেতুর এই যে প্লেসমেন্ট, কারুর ধরো লগ্নে কেতু, লগ্নে যদি কারুর কেতু থাকে, তার মানে কি, লগ্ন মানে হচ্ছে নিজের স্বয়ং, মানে নিজের সাথে নিজের জন্যে কিছু করা। এই রকম ব্যক্তিরা একটু ইন্ট্রোভার্ট হয়, মানে খুব একটা খুলবে না, একটুখানি। লগ্নে যাদের কেতু আছে তারা, তাদের মাইগ্রেনের সমস্যা থাকতে পারে, হেডেকের সমস্যা থাকতে পারে, খুব একটা সোশ্যালাইজ করতে পছন্দ করবে না। কিন্তু এরকম ব্যক্তিদের তার মানে ইঙ্গিত হচ্ছে নিজের থেকে কিছু করা, বা নিজের ওপরে এমন কোনো কিছু ওয়ার্ক করা যাতে সে খুলে একটা বিস্তারিতভাবে সোসাইটির সাথে কোনো একটা কাজ করতে পারে। তো লগ্নে কেতু এই ইন্ডিকেশনটা কিন্তু দিচ্ছে। দ্বিতীয় ঘরে যদি কারুর কেতু থাকে, আমরা হরোস্কোপটাকে যদি বিস্তারিতভাবে বিচার করি পেন্ডিং কর্মা কি রয়েছে, দ্বিতীয় ঘরে যদি কারুর কেতু থাকে তাহলে কিন্তু তার ফ্যামিলিতে কোনো না কোনো সমস্যা, সেটা প্রপার্টিগত কোনো জটিলতা থাকতে পারে, অথবা ফিনান্সিয়াল কিন্তু কোনো একটা প্রবলেম থাকতে পারে, এবং ইএনটির একটা প্রবলেম থাকতে পারে। ইএনটি এই যে কেতু সেকেন্ড হাউসে, এইটাই কিন্তু ফ্যামিলিগত কোনো দায়িত্ব বোয়াবে, মানে তার ঘাড়ে কোনো না কোনো ফ্যামিলি রিলেটেড কোনো দায়িত্ব কিন্তু আসতে চলেছে। তো একটা মানুষ যদি এটা জেনে যায়
যে আমার এরকমই কিছু একটা ফ্যামিলিতে কোনো একটা দায়িত্ব আসতে চলেছে, সে কিন্তু তার ফিন্যান্স, সে কিন্তু তার কোনো না কোনোভাবে ব্যবস্থাটা আগের থেকে আগাম করে রাখতে পারে। হুম, থার্ড হাউস কেতু যদি আমরা দেখি, তাহলে থার্ড হাউস হচ্ছে আমাদের ভাই বোন এবং আমাদের থেকে ছোট বয়সে যারা, তাদেরকে আমরা থার্ড হাউসের সাথে গণনা করি। এবং থার্ড হাউস কেতু মানে ভাই বোনেদের সাথে কোনো না কোনো সম্পর্কে একটা বিবাদ এটা হুম, আসবে, মানে এটা কিন্তু কখনো না কখনো দশা ওয়াইজ হবে। তো সেটার থেকে একটু সতর্ক থাকা, কেন কি এটা পূর্বজন্মের থেকে সে নিয়ে আসছে যে কোনো না কোনো সম্পর্কে একটা বিবাদ হবে, কিন্তু কি করতে হবে, সেটাকে স্মুথলি ঠান্ডা মাথায় সলভ করতে সলভ হবে। করতে হবে, এটাই দেখায় এরকম ভাবে। আচ্ছা, আপনার কোনো ক্লায়েন্টের কোনো হুম গল্প হুম যদি আমরা জানতে পারি? হ্যাঁ, একটা এরকম প্রচুর গল্প রয়েছে। যেমন ধরো 7th হাউস কেতু। অনেকে বলে হুম, যে হুম। ম্যারিটাল লাইফে প্রবলেম হয়। কিন্তু সবসময় ডিট্যাচমেন্ট না। হয়। হ্যাঁ, কেন কি ডিট্যাচমেন্ট হচ্ছে কেতু, সবসময় নয়। যেমন রিসেন্টলি একটি কেস ছিল ৩ বার ম্যারেজ ফেলিওর। হুম, ঠিক আছে? তো রিপিটেড ভাবে একটা রিলেশনশিপে ব্রেক চলে আসা বা কোনোভাবে ম্যারেজটা কন্টিনিউ না থাকা। তার মানে একটা ইন্ডিকেশন আসছে যে এর পরেও যদি সে কোনো না কোনোভাবে ম্যারেজে যায়, তাহলে কিন্তু তার এই জন্মটা হচ্ছে ম্যারেজের জন্যে নয়। হুম। তাই জন্যেই কিন্তু এই রিপিটেড ম্যারেজ ফেলিওর হচ্ছে। আচ্ছা। তার হয়তো কোনো না কোনোভাবে স্পিরিচুয়ালিটি অথবা এমন কোনো অকাল্ট সায়েন্স, অ্যাস্ট্রোলজি এই রকম ফিল্ডে অবশ্যই হরোস্কোপ সাপোর্ট করতে হবে। এরকমভাবে যদি সে নিয়ে যায় নিজেকে, নলেজ গেইন করে, তাহলে কিন্তু তার পারপাস অফ লাইফটা অনেকটা স্মুথ হবে এবং সে অনেকটা ফুলফিলড ফিল করবে। এই যে এখন এতবার একটা রিলেশনশিপ ব্রেক হলে ডিপ্রেসড থাকা, এটা নর্মালি চলে আসে। সে কিন্তু এখান থেকে বন্ডেজ থেকে ফ্রি হতে পারবে। হুম, অ্যাকচুয়ালি আমাদের কর্মের যে রিলেশন, সেটা তো একটা বন্ডেজ। রাহু অ্যান্ড কেতু হেড অ্যান্ড টেল, ওটাকে বেঁধে রেখেছে। এই বাঁধন থেকে মুক্তি, এই ব্যাপারটা কার কিরকম, এটা কিন্তু আমরা বুঝতে পারি। তো ওনাকে ওটাই সাজেস্ট করা হয় যে আবার উনি এটার জন্যই এসছিলেন যে এতবার ম্যারেজ ফেলিওর হয়েছে, আবার যদি বিয়ের মধ্যে যাই তাহলে কোনো প্রবলেম হবে কিনা। অবশ্যই হবে। এবং ঘটনাগ্রস্তভাবে ওনার ৩টে যে হাজবেন্ড ছিলেন, তার ৩ জনেরই হাজবেন্ডের শুক্রের একটা শুক্র নিচস্থ ছিল। তার মানে কোনো না কোনোভাবে ৩ জনই কিন্তু পাস্ট লাইফ থেকে আসছে। সে হয়তো ভাই হতে পারে, বোন হতে পারে, রিলেশন চেঞ্জ হয়। কিন্তু কোনো না কোনোভাবে পাস্ট লাইফের ওই কর্মটা পূর্ণ হয়নি বলেই সে একটা রোল প্লে করে এ জন্মে অ্যাজ আ হাসব্যান্ড আসছে। হুম, এই ব্যাপারগুলো কিন্তু আমরা জানতে পারি। হুম। আচ্ছা, আ এই বিষয়ে আমার একটা প্রশ্ন যে হুম, 7th হাউস কেতু মানেই কি হ্যাঁ। তাকে না। স্পিরিচুয়ালিটির দিকে যেতে হবে আর তার ম্যারেজ সাকসেসফুল হবে না? না, একদমই নয়। দেখো, ম্যারেজ সাকসেসফুল হবে না এটা তো হুম, একদমই ভুল। কেন কি এরকম প্রচুর মানুষ আছে যাদের 7th হাউস কেতু, আর হয়তো ভিডিও দেখছে, তারা খুব ভালো একটা ম্যারেজ লাইফ লিড করছে, কোয়ালিটি অফ ম্যারেজ লাইফ। হুম, তো 7th হাউস কেতু মানেই যে ডিট্যাচমেন্ট নয়। হুম, 7th হাউস কেতু কোন রাশিতে রয়েছে, কোন নক্ষত্রে রয়েছে ম্যাটার করছে, এবং তার সাথে, সাথে তাদের কিন্তু হাসব্যান্ডের প্রতি একটা পেন্ডিং কার্মা রয়েছে। ডিট্যাচমেন্ট হবেই তা কিন্তু একদমই নয়। হাসব্যান্ডের প্রতি পেন্ডিং কার্মা মানে হচ্ছে হয়তো ফিন্যান্সিয়ালি সাপোর্ট করতে হতে পারে। হুম, হয়তো দুজনকেই ওয়ার্কিং হতে হবে। হুম। বুঝতে পেরেছো? মানে সে আচ্ছা। হয়তো হাউসওয়াইফ হলোই না। হুম, কোনো না কোনোভাবে দুজনকে ইকুয়ালি একটা ফিন্যান্সিয়াল হুম, দায়িত্ব নিতে হলো। অথবা ধরো কোনো না কোনো একটা বাড়ি বানাতে বা গাড়ি কিনতে হয়তো ফিন্যান্সিয়াল সাপোর্ট দিতে হলো। মানে ওই যে রিলেশনটা ভাগ করে নিচ্ছে। আচ্ছা, একজনকে হয়তো একটু বেশি ইমোশনালি সাপোর্ট দিতে হ্যাঁ, হলো। হ্যাঁ, একদম। তো হুম, এইভাবে জিনিসটাকে কিন্তু করতে হবে এবং ম্যারেজ ইজ টোটালি অ্যান আন্ডারস্ট্যান্ডিং প্রসেস। তো এখানে অবশ্যই পেন্ডিং কার্মা তো রয়েছে, তার সাথে, সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং এরও ব্যাপার রয়েছে। হুম, ঠিক আছে? আর অকাল্ট সায়েন্স যদি তুমি আমাকে জিজ্ঞেস করো যে স্পিরিচুয়ালিটির দিকে যেটা তুমি বলছিলে, কেতু ইন দি 8th হাউস, যদি অষ্টম ঘরে কেতু থাকে, তাহলে কিন্তু তন্ত্রবিদ্যা বা অকাল্ট সায়েন্স খুব ভালো গ্রাস্প করা যায়, নেয়া যায়। কেন কি অষ্টম ঘরটা হচ্ছেই কিন্তু আমাদের ওই এইসব ব্যাপারের একটা ঘর, হুম, তন্ত্রবিদ্যার ঘর বা অ্যাস্ট্রোলজি রিলেটেড ঘর। তো এইরকম প্লেসমেন্ট যদি কেতুর হয়, তাহলে আমরা বলি যে পূর্বজন্মেও হয়তো সে কোনো সিদ্ধতান্ত্রিক ছিলেন, বা হয়তো তার ফ্যামিলিতে হয়তো কোনো হিলার ছিল, ডাক্তার ছিল বা তন্ত্রবিদ ছিল, সে হুম, আবার হয়তো রিবার্থ করেছে। হুম,
রিবার্থ করে সে আবার এ জন্মে এসছে এবং তার ওই যে ইন্টারেস্টটা সেটা হয়তো এই দিকে ইনক্লাইন্ড হচ্ছে। এবার যতক্ষণ সে এই ব্যাপারগুলো বুঝবে না সে হয়তো ইন্টারেস্টিং তার লাগবে না, কিন্তু যখন সে পড়া শুরু করবে, আস্তে আস্তে বোঝা শুরু করবে, আপনি আপ ইন্টারেস্ট কিন্তু তার জেগে যাবে, কেন কি সে কিন্তু ওই পাওয়ারটা নিয়ে আসছে। তো এইভাবে আমরা ওই D60-তে রাহু কেতুর প্লেসমেন্টটা দেখি। অনেকেরই না অনেক ফোবিয়া থাকে, হুম, কেউ হুম, হুম। জলকে ভয় পায়, একদম। কেউ আগুনকে ভয় পায়। তো এই ফোবিয়ার পিছনেও কি পূর্বজন্মের কোনো গল্প আছে? হ্যাঁ, একদম। যেমন একটা রিসেন্ট কেস ছিল, সেটা হচ্ছে তিনি বয়স্ক, মানে 40-50 বছর হবে, মানে খুব একেবারে ইয়াং তা নয়, এবং 40-50 বছরে যদি কেউ গ্যাস লাইটার দিয়ে গ্যাস জ্বালাতে না পারেন, তাহলে কিন্তু এটা একটা খুব একটা ন্যাচারাল জিনিস নয়, অস্বাভাবিক। অস্বাভাবিক। কেন কি বাচ্চাদের একটা হুম। ভয় থাকে, কিন্তু 40-50 বছরে সেই জিনিসটা থাকে না। তো তার আগুন বা এই যে গ্যাস জ্বালাতে না পারা, এটা একটা ফোবিয়া। এই যে ব্যাপারটা, এটা একদিনের নয়, মানে উনি অনেক চেষ্টা করেছেন কিন্তু তাও হচ্ছে না। তার মানে রিপিটেড ভাবে যখন কোনো কেসটা হচ্ছে তখন কিন্তু একটা প্রবলেম। যেমন দেখবে নর্মালি একটা ভয় পাওয়া একটা আলাদা জিনিস, আর ক্রনিক কোনো ফোবিয়া সেটা কিন্তু আলাদা জিনিস। যেমন জল, অনেকে হুম। জল থেকেও ফোবিয়া হয়। হুম। যেমন ধরো জল থেকে ফোবিয়া বলতে সাঁতার কাটবই না, হুম। বা ডুবে যাওয়ার একটা ভয়, বা হয়তো কেউ চান করছে, মানে সেখানে একটুখানিও যদি সাবান মাখে হয়তো মানে শ্বাস নিতে কষ্ট হচ্ছে, মানে জলের থেকে এতটাই ফোবিয়া যে হয়তো মুখটাও তাড়াতাড়ি করে ধুয়ে নিচ্ছে, হুম। হুম। জলের থেকে ফোবিয়া। তো এই যে জিনিসগুলো দেখা যাচ্ছে ডিটেলিং করে, হয়তো সে আগুনে কোনো রকম ভাবে তার হয়তো পূর্বজন্মে ডেথ হয়েছে, কোনো একটা অ্যাক্সিডেন্টাল ডেথ, বা জলে ডুবে কোনো একটা জিনিস, বা জল থেকে কোনো রকম অ্যাক্সিডেন্ট কিছু একটা হয়েছে, ফ্লাড হতে পারে, বা যে কোনো একটা জিনিস হতে পারে। তো এই ফোবিয়াগুলো কিন্তু ন্যাচারাল নয়। হুম। ন্যাচারাল পোকামাকড় থেকে একটু ভয় পাওয়া ওটা ন্যাচারাল, কিন্তু ক্রনিক কোনো ব্যাপার সেটা কিন্তু অ্যানালিসিস দরকার। বারবার ব্রেকআপ বা সম্পর্কে ডিভোর্স, হুম, তো এটারও তো কোনো পেন্ডিং কার্মা নিশ্চয়ই আছে। একদম। দেখো নর্মালি ব্রেকআপ হতেই পারে, কারোর হুম। একবার হচ্ছে, সেটা কোনো পেন্ডিং কার্মার সাথে কিন্তু রিলেটেড নয়। হুম। কিন্তু ওই যে বললাম যে 3 বার 4 বার রিপিটেড ভাবে যখন কোনো রিলেশনশিপ ফেলিওর হচ্ছে, তার মানে কিন্তু সেখানে কোনো রকম গন্ডগোল আছে। এবার এই যে বিয়ের আগের যে ব্যাপারটা, রিলেশনশিপ যদি আমি বলি, তাহলে কিন্তু এটা পঞ্চম ঘর, ফিফথ হাউস। ফিফথ হাউস হচ্ছে সন্তান ধারণ, ফিফথ হাউস হচ্ছে ভালোবাসার ঘর, পড়াশুনোর ঘর। অনেকে দেখবে রিলেশনশিপে ব্রেকআপ হচ্ছে, সন্তান ধারণেও সমস্যা হয়, হুম। মিসক্যারেজ, বা বারবার কনসিভ, মানে হয়েও মিসক্যারেজ হয়ে যাওয়া, বা কনসিভই না করা। এই একটা প্রবলেম, যেটা কিন্তু আজকালকার দিনে বেশি প্রমিনেন্ট। আগেও ছিল, কিন্তু এত প্রমিনেন্ট ছিল না। আগে ছিল না একদমই কিন্তু তা নয়, আগেও ছিল, হাইলাইটেড হয়নি। এই যে মিসক্যারেজের ব্যাপারটা, রিসেন্ট একটা ক্লায়েন্ট এসেছিলেন, ওনার 3 বার মিসক্যারেজ হয়েছে। 3 বার? 3 বার। ওনার ফিফথ হাউসে কেতু ছিল এবং নিচস্থ শনি ফিফথ হাউসে বসেছিল। তো এই যে নিচস্থ গ্রহ কেতুর সাথে বসে থাকা ফিফথ হাউসটাকে কি করছে, ড্যামেজ করছে। তবে ওনার কিন্তু পড়াশুনো করতে কোনো অসুবিধা হয়নি। তার মানে এই ঘরের 4-5টা ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে একটা ক্যারেক্টারিস্টিক্সে অসুবিধা হচ্ছে। তো ওই যে বললাম, এটা কি কোনোভাবে হিল করা যায় হিল না? করা যায়, সেটা হিল কিভাবে? করা যায়। এবার দেখো গ্রহ সংস্কার, যেটা আমরা পেন্ডিং কার্মাতে বলি, যেটা সব থেকে ভালো রেমেডি, এই যে নিচস্থ শনি যদি পঞ্চম ঘরে বসে থাকে, শনির রেমেডি করলে খুব রিলিফ পাবে। হুম। যেমন ধরো কিছু রিচুয়ালস আছে, হনুমান চালিসা করতে পারে। তারপরে ধরো শনিবার দিন একটু হনুমান টেম্পল বা হনুমান মন্দিরে ভিজিট করা খুব ভালো ফল দেয়। তারপরে কালো গরু বা ধরো স্ট্রিট ডগসদের একটুখানি খাওয়ানো, হুম। এগুলো সবই কার্মিক রেমেডি, এবং এই রেমেডিগুলো কিন্তু রিচুয়াল ওরিয়েন্টেড, হুম। মানে খুব ইজি, মানুষ করতে পারবে। তো এই জিনিসগুলো থ্রু দিয়ে, কর্মের থ্রু দিয়ে পেন্ডিং কার্মাটাকে রিলিজ করা। হুম। এবং এছাড়া যাদের পার্টিকুলারলি সন্তান ধারণের সমস্যা হচ্ছে, তারা বাচ্চাদের জন্যে কিছু করুক। যেমন ধরো অনাথ আশ্রমে কোনো হেল্প করা। হুম। হেল্প বলতে টাকা দিয়ে নয়, হেল্প বলতে কোনো বই খাতা পেন পেন্সিল, বুধের আইটেম, বুধ যেহেতু বাল্যগ্রহ, বুধকে ডিনোট করে,
এই রিলেটেড আইটেম দান করা বা বাচ্চাদের কোনো খাবার দান করা, হুম। গরিব বাচ্চাদের, এগুলো ভালো রেমেডি সন্তান ধারণের ক্ষেত্রে যদি অসুবিধা হয়। সম্পর্কের জন্য কোনো রেমেডি? সম্পর্কের জন্যে আমি একটাই কথা বলবো যে সবথেকে প্রথমে তো কোনো রিলেশনে জাম্প না করা, প্রথমেই হুম। মানুষটাকে আগে জানা, হুম। চেনা, তারপরে তার সাথে একটা বিয়ের ব্যাপারে এগোনো। কেন কি এটাই আমরা ভুল করি। হুম। তো আপনি বিয়ের আগে অনেক সময় আছে, আপনি সময় নিন। মানে অনেকে হয় বিয়ে চটজলদি হয়ে যায়, খুব তাড়াহুড়ো রয়েছে, বিয়ে করে দিল, তারপর থেকেই প্রবলেম। তো বিয়ের আগে অবধি আপনি একটু সময় নিন না, কি প্রবলেম রয়েছে। এখন তো অ্যারেঞ্জ ম্যারেজ হলেও মানে মানুষ মানুষকে হ্যাঁ, দেখছে, হ্যাঁ, চিনছে। চিনছে। তো এইটাতে একটু সময় নেওয়া দরকার। যদি রিপিটেড ম্যারেজ ফেলিওর বা রিপিটেড যদি রিলেশনশিপে প্রবলেম হচ্ছে, আপনার বাড়ির যে সাউথ ওয়েস্টের যে ডিরেকশনটা রয়েছে সেটা কিন্তু রিলেশনশিপ কন্ট্রোল করে। এই রিলেশনশিপের যে জায়গাটা, এটাতে একটা ফ্যামিলি ফটো রাখতে হবে। ফ্যামিলি ফটো বলতে বাড়িতে যত মেম্বার্স রয়েছে হুম। তাদের একটা ফটো ফ্রেম করে সাউথ ওয়েস্টের বেডরুম অথবা সাউথ ওয়েস্টে যদি ডাইনিংও হয় হুম। সেই জায়গাটাতে লাগিয়ে দিন। বাড়ির সাথে যাদের বন্ডিংয়ে প্রবলেম সেটাও ইমপ্রুভ হবে এবং রিলেশনশিপেও যে প্রবলেম সেটাও কিন্তু নির্মূল হবে। হুম। আচ্ছা, যারা সিঙ্গেল, লাইফে লাভ অ্যাট্রাক্ট করার জন্য মানে সঠিক মানুষটাকে বেছে নেওয়ার জন্য তারা কি কোনো রেমেডি করতে পারে? দেখো, এমনি আমি যেটা দেখেছি যে হুম। সময় সবকিছু হয়, মানে সময়ের আগেও কিছু একদম। হবে না এবং সেটা অবশ্যই মানুষও বুঝবে। কিন্তু যদি কেউ সত্যিই চায়, যেমন ধরো কেউ কাউকে খুব ভালোবাসে, বলতে পারছে না, তো ওই যে লাভ অ্যাট্রাক্ট করার জন্যে জুপিটারের এবং শুক্রের একটা মিলিত এটা একটা ব্যাপার, হোয়াইট কালার এইটাকে বেশিভাবে ইউজ করা। যেমন ধরো শুক্রবারে একটু পারফিউম লাগানো, মানে ভিনাসকে অ্যাট্রাক্ট করলে তুমি তোমার লাভ মেকিং বা লাভ লাইফটাকে ইমপ্রুভ করতে পারবে। তো একটু টিপটপ থাকা, তারপরে টক দই, ছানা, নিজের ফুড হ্যাবিটসে চেঞ্জ করা, শুক্র রিলেটেড আইটেমসে বেশি ফোকাস করা, তাহলে দেখবে মানে যারা হয়তো বলতে পারছে না এখনো, বলবে বলবে ভাবছে এই ভিডিওটা দেখে, তারা কিন্তু সেই ল অফ অ্যাট্রাকশনের থ্রু দিয়ে ওই লাভ লাইফটাকে ইমপ্রুভ করতে পারবে। দারুণ। কেউ বারবার ইন্টারভিউ দিচ্ছে কিন্তু সাকসেস পাচ্ছে না, বা জব বারবার চেঞ্জ, তো এটা নিয়ে কি পেন্ডিং কার্মা থাকতে পারে? জব ফেলিওর বা বারবার ওই রিপিটেডভাবে চেঞ্জ করা, স্টেবিলিটি না পাওয়া, অনেকেই দেখবে একটা বছরে ৩-৪ বার একটা কোম্পানি চেঞ্জ করে ফেললো। এই যে একটা কোম্পানিতে স্থায়িত্ব বা স্টেবিলিটি না পাওয়া, এটা একটা প্রবলেম, এটা অনেকেরই থাকে। এটার সাথেও কিন্তু একটা রিলেশন আছে পেন্ডিং কার্মার, যেটা ধরো 10th হাউসে কেতু। এই 10th হাউস কেতু কি করে, স্টেবিলিটি হতে দেয় না। এবার অনেক সময় অনেকের কেতুর সাথে শনি বসে থাকে 10th হাউসে, শনির সাথে ধরো অন্য কোনো প্ল্যানেটও রয়েছে, বা ধরো কেতুর সাথে মঙ্গল বসে রয়েছে। তো এই রকম কম্বিনেশনের একটু ওই স্থায়িত্বতে সমস্যা কিন্তু হয়। এবার ব্যাপারটা হচ্ছে, যখন কিন্তু এরা আবার নিজের ট্র্যাকটা চেঞ্জ করে নেবে, ধরো রিসেন্টলি একটা ক্লায়েন্ট যেমন ছিলেন, তিনি লয়ার, ল প্রফেশনে ছিলেন, কিন্তু তখন উনি জানতেন না যে কেন ওনার এই লতে মন লাগছে না, বা কেন মনে হচ্ছে যে সে হয়তো লয়ার নয়, মানে হয়তো হয়ে গেছে ঘটনাক্রমে ডিগ্রি করে, কিন্তু কোনোভাবে কানেক্ট করতে পারছেন না। তখন যখন ওনার হরোস্কোপটা অ্যানালিসিস করা হলো, ওনাকে যখন একটা বিজনেসের দিকে যখন সাজেশন দেয়া হলো, উনি কিন্তু ওনার 7th হাউস খুব ভালো ছিল। 7th হাউস থেকে আমরা বিজনেসটাও দেখি। 7th হাউস যেমন আমাদের পার্টনারশিপ, ম্যারেজ, 7th হাউস কিন্তু আবার বিজনেস। তো ওনার 7th হাউস খুব অ্যাক্টিভেটেড ছিল, ওয়্যারাজ 10th হাউস খারাপ ছিল। তো ওনার বিজনেসের জন্যেই উনি জন্মেছেন, দ্যাট ইজ দ্য পারপাস অফ লাইফ। তো ওনাকে যখন অ্যাপ্রোচ করা হলো, উনি আস্তে আস্তে স্টার্ট করলেন এবং উইদিন 6 মান্থস একটা হিউজ রেজাল্ট। কেন কি উনি এতদিন ধরে জানতেনই না। তো এইটাই ওনার পেন্ডিং কার্মা ছিল, 7th হাউস বিজনেস, এবং এইটার জন্যেই উনি জন্মেছেন। কিন্তু যতক্ষণ উনি করবেন না, উনি কিন্তু সেই প্রফিটটা পাবেন না। তো এইভাবে কিন্তু অ্যালাইন করতে হয় জিনিসটাকে, যে কার জন্যে কে কিভাবে ওয়েট করছে। আমরা ম্যাক্সিমাম আমি ক্ষেত্রে দেখেছি যে মানুষ অ্যাস্ট্রোলজারের কাছে যান ফর সলিউশন অ্যাকচুয়ালি। কেউ কিন্তু কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে জিজ্ঞেস করেন না যে ম্যাম বা স্যার, আমার পারপাস অফ লাইফ কি, মানে আমি কেন জন্মেছি, এটা কেউ জিজ্ঞেস করে না। সবাই চায় যে
একটা ম্যাজিকের মতন সলিউশন পেয়ে যাব, বা কোনো রেমিডি পেয়ে যাব। রেমিডিতে খুব বেশি ফোকাস করি, হুম। কিন্তু আমরা হরোস্কোপটাকে ডিটেলিংয়ে কিন্তু খুব একটা যাই না। আমি জেনে কি করব, ওটা তো ম্যাম দেখছেন, আমাকে জাস্ট একটা সলিউশন দিক। তো এইটাতে কিন্তু আমরা বেশি ইনক্লাইন্ড। তো এটাই আর কি পডকাস্টের থ্রু দিয়ে মানুষকে একটু জানানো যে আপনারা যদি পারেন এই পারপাস অফ লাইফ, এটা হুম। সবার জানার দরকার। তবেই কিন্তু সেখানেই কিন্তু সিক্রেটটা লুকিয়ে রয়েছে, অ্যাচিভমেন্টের সিক্রেটটা লুকিয়ে রয়েছে। যেমন 6th হাউস কেতু, 6th হাউস হচ্ছে আমাদের একটি দুষ্ট স্থানের মধ্যে ক্যালকুলেট করা হয়। 6, 8, 12টাকে খুব বাজে মনে করা হয়, কিন্তু আদেও একদমই বাজে নয়। বাজে বা ভালো বলে কোনো চার্ট হয়ই না। 6th হাউসে কেতু থাকলে প্রচণ্ডভাবে ইনটিউটিভ পাওয়ার হয়, মানে মারাত্মকভাবে কিন্তু সে দেখতে পায় কোনো কিছু। যেমন স্বপ্নে হয়তো দেখতে পাবে যে কেউ মারা যাচ্ছে বাড়িতে, হয়তো সেটাই ঘটবে। সিক্স সেন্স কাজ করে, মানে মারাত্মক 6th সেন্স থাকে। এবং এরা কিন্তু শত্রু নাশ করে, মানে খুব একটা তাড়াতাড়ি কিন্তু এদের কেউ ক্ষতি করতে পারবে না। তো যদি কেউ জেলাসি করেও থাকে, বা অনেক সময় দেখবে ব্ল্যাক ম্যাজিক অনেকের ওপরে হয়, তো এদের ওপরে কিন্তু অতটা প্রভাব পড়বে না। এরা প্রোটেক্টিভ শেলের মধ্যে একটা থাকে, যে জানতে পেরে যাবে যে কিছু একটা হেভিনেস লাগছে বা হয়তো শরীরটা খারাপ লাগছে, ওরা প্রোটেক্ট করে নেবে নিজেকে। তো এরকম একটা ব্যাপার কিন্তু থাকে। বাহ! আর কিছু হুম। পেন্ডিং কর্মা নিয়ে যে হুম। কি থাকলে মানুষ তো একটা হিলিং এর হুম, তো হুম। সবারই অধিকার রয়েছে। হুম, তো হুম। বেসিক কিছু কি বলবো রেমেডি বলতে হ্যাঁ, পারি। যাদের রিপিটেড জব ফেলিওর হচ্ছে, 10th হাউসে যদি কারুর কেতু থাকে, ইমিডিয়েটলি যদি কেউ জব সুইচ করতে পারছে না, সবার পক্ষে তো সম্ভব নয় যে হরোস্কোপ দেখানো অথবা ডিটেলিং করা। তো তারা কি করতে পারে, যাদের রিপিটেডভাবে জব ফেলিওর হচ্ছে, উত্তর দিকটাকে কাজে লাগানো। উত্তর দিক হচ্ছে আমাদের ওই নতুন জব অপরচুনিটিসটাকে ফুলফিল করে, এবং সেই উত্তর দিকটাতে মানি প্ল্যান্ট লাগিয়ে দিক, অথবা উত্তর দিকে একটা ওই ধনলক্ষ্মী বা কুবেরের কোনো ফটো ফ্রেম, কোনো স্ত্রী যন্ত্র লাগিয়ে দেওয়া হোক। ওয়েলথটাকে প্রথমে অ্যাট্রাক্ট করুক, কেন কি অর্থনৈতিকভাবে মানুষ যদি স্টেবল হয়, অনেক রিস্ক, অনেক ডিসিশনস কিন্তু সে নিতে পারবে। তো সব থেকে প্রথমে তার ওই জবটাকে স্টেবল করা, এবং ইমিডিয়েটলি যদি কারোর কোনো ইন্টারভিউ হয়েছে, সেই ইন্টারভিউটাকে যদি ম্যাচিওর করতে হবে যে কোনো না কোনোভাবে এই জবটা আমায় পেতেই হবে, তাহলে বুধের মন্ত্র জাপ, ওম বুধ বুধায় নমঃ বা ওম গণ গণপতায় নমঃ, এই মন্ত্রটা যদি জাপ করা হয়, তাহলে কিন্তু ওই জিনিসটা ম্যানিফেস্ট করতে সুবিধা হবে। দারুণ। যেসব বাচ্চারা জন্ম থেকেই বিকলাঙ্গ বা যারা ক্যান্সারের মতো মেজর রোগ নিয়ে একদম। ভুগছে, তো তাদের তো একটা মেজর নিশ্চয়ই কোনো পেন্ডিং কর্মা রয়েছে। অবশ্যই, তো অবশ্যই। সেখানে তারা তো হেলথ ওয়াইজ একদমই ভালো নয়, তো তারা কি করতে পারে? আমি এরকম বহু মানুষকে দেখেছি যারা হয়তো জন্মেই নেবুলাইজার চলছে বা যে কোনো রকমভাবে একটা ক্রিটিক্যাল হেলথের মধ্যে রয়েছে। এবার তারা দেখো ঘটনাক্রমে কিন্তু কর্মটা স্টার্টও করেনি, তারা জাস্ট জন্মেছে, এবং জন্মেই কিন্তু একটা প্রবলেম স্টার্ট হয়ে গেছে, তাদের হেলথ ইস্যু স্টার্ট হয়ে গেছে। এইখানে কিন্তু একটা পূর্বজন্মের অবশ্যই কানেকশন রয়েছে, না হলে কিন্তু এটা হয় না। হতে পারে যে পূর্বজন্মে কোনো না কোনো জিনিসকে, ধরো কোনো কিলিং মানে শুধুমাত্র মানুষ কিলিং নয়, হয়তো কোনো বার্ড হতে পারে, কোনো অ্যানিমাল হতে পারে, সেখানে কোনো কিলিং ইনভলভ রয়েছে, ক্ষতি করা হয়েছে বা কোনো না কোনোভাবে আঘাত দেওয়া হয়েছে। সেই জন্যে কিন্তু তাদের হেলথের ওপরেই জিনিসটা পড়ছে। হয়তো কোনো পাখিকে মারা হয়েছে বা কোনো না কোনোভাবে কিছু করা হয়েছে, সেটা D60 দেখলে বোঝা যাবে যে জিনিসটা কি। তো এইটা যদি তারা ধরো ননভেজ একটুখানি কমিয়ে দেয়, ফুড হ্যাবিটসটাকে যদি একটু ইমপ্রুভ করে, লাইফস্টাইল চেঞ্জেস করে, ডিসিপ্লিন আনে, এবং তাদেরকে যে জিনিসগুলো দেয়া হচ্ছে খাবারে, এনভায়রনমেন্টে, সেখানে যদি প্রপার যদি একটু চেঞ্জেস করা যায়, সেখান থেকে কিন্তু হেলথ কন্ডিশনটা একটু হলেও কিন্তু ইমপ্রুভ হতে বাধ্য। হ্যাঁ, অবশ্যই পুরোপুরি হবে কি না সেটা কিন্তু ডিটেলিং করতে হবে, কেন কি একটা ক্যান্সার বা যে কোনো ক্রনিক ডিজিজ কিন্তু একটা সিরিয়াস কেস, সেটা কিন্তু একদিনে ঠিক হবে না, টাইম লাগবে।
খুব ভালো লাগলো দিয়ে কথা বলে। নরমালি অ্যাস্ট্রোলজাররা মানে আমি কারো নাম করব না, তাও অনেকে হচ্ছে ভয় দেখায়। একদম, তো তোমার একদম, বিষয়টা দেখলাম খুব পজিটিভ অরা কানেক্ট করছে। একদম। যে কোনো কিছু যদি হ্যাঁ, হয়েও থাকে তো সেটারও একদম। হিলিং হওয়া সম্ভব। একদম সম্ভব এবং এটাই উচিত। কেন কি আমরা সবসময় মনে করি যে মানব জনম নিয়েছি মানেই তো ভুল ত্রুটি আছে। তাই জন্যেই আমাদের মানব জনম হয়েছে হুম। এবং কিছু না কিছু পেন্ডিং রয়েছে বলেই এই জীবনটা আমরা জন্মেছি। তো সেখানে দাঁড়িয়ে কোনো দোষ বা কোনো জিনিসটাকে নেগেটিভভাবে হাইলাইট করে একদমই উচিত নয়। এভরিথিং ইজ পজিটিভ। যদি আপনি আপনার মাইন্ডসেটটা করে নেন যে আপনি পারবেন, অবশ্যই আপনি পারবেন। প্রীতির সাথে যোগাযোগ করতে হলে বা অ্যাস্ট্রোবুকের কোনো গেস্টের সাথে যোগাযোগ করতে হলে নিচে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করুন। পডকাস্টের এই পার্ট এখানেই শেষ হচ্ছে। আর আপনারা প্রীতিকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো পডকাস্ট।